আজ আমরা আলোচনা করব আলো ছায়া নিয়ে। আলো ছায়া, ছায়ার মধ্যে দুই প্রকার আছে, একটা হচ্ছে ছায়া, একটা হচ্ছে প্রচ্ছায়া। আপনারা দেখবেন আমার এখানে এই বোর্ডের মধ্যে আমার একটা ছায়া পড়ছে, দেখতে পাচ্ছেন কি? এই বোর্ডে আমার একটা ছায়া পড়ছে। আমার এই ছায়াটা কি সম্পূর্ণ অংশই কালো? দেখবেন এই যে হাতটার ছায়া চিন্তা করেন, আমার এই হাতের ছায়ার মধ্যে কিছু অংশ আছে কালো, কিছু অংশ আছে একটু হালকা। এই রিফ্লেকশন অর্থাৎ এই আবছা আবছা জায়গাটা হচ্ছে প্রচ্ছায়া এবং কালো জায়গাটা হচ্ছে ছায়া। এরকমই আমরা যে কোনো কিছুই যে অবজেক্ট আঁকি না কেন, সেক্ষেত্রে আমাদের আলো ছায়া লাগবে। আলো ছায়া হলে ওই আর্টটা জীবন্ত হবে। কিভাবে হবে? আমার চিন্তা করতে হবে সবার আগে যে এখানে আলোর উৎসটা কোথায়। আলোর উৎস যদি এটা হয়, তাহলে আলোটা কিভাবে পড়বে? এই দিক দিয়ে পড়বে, তাই না? এখন এই আলোটা এখানে পড়বে, এই জায়গাটায় ছায়া কিভাবে তৈরি হবে? তার উল্টা পাশে তৈরি হবে। অর্থাৎ আলো থেকে এইরকম জায়গায় যখন আলোটা পড়বে, তার ঠিক অপোজিট সাইডেই ছায়ার তৈরি হবে। আলো যে পাশে পড়বে তার পিছন দিকে, অর্থাৎ এই টপটাতে কিন্তু আলো পড়ছে, তার নিচের অংশটুকু কালো হবে, তাই না? আবার দেখেন এইটা এই বরাবর চলে যাচ্ছে, তাহলে কি এই নিচের অংশটাতে আর আলো আসছে? তাহলে এটা কালো হবে। আলো যদি সম্পূর্ণ এখানেই পড়ে, এরপরে এই জায়গাগুলোতে কালো হবে। এবং এটার কিন্তু একটা গাঢ়ত্ব আছে। এই দিকটা গাঢ় বেশি হবে, আস্তে আস্তে এই দিকটা কম হবে। এটা আমরা যখন পেন্সিল দিয়ে খাতায় করব একটু পরেই, তখন আমরা আরও বেশি ভালোভাবে দেখতে পারবো। আচ্ছা, এই আলোটা তো এখানে আসলো, আসে তো এই বরাবর পড়ছে, এই আলোটা আসে তো এখানে বাধা পাবে, তাই না? তাহলে কি এর একটা আলো ছায়াটা এভাবে তৈরি হবে না? আচ্ছা, এই যে ছায়াটা তৈরি হইলো, এই যে আলোটা পড়লো, এর নিজস্ব একটা ছায়া এইদিকে তৈরি হবে না? যদি এই অ্যাঙ্গেলে হয়, তাহলে আমাকে হিসাব করতে হবে যে এই ছায়াটা কত দূর পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসবে। কিন্তু যদি এটা আরও একটু সামনে থাকতো এখানে, তাহলে ছায়াটা পড়তো এই এতটুকু জায়গায়। যদি একদম টপে এখানে থাকতো, শুধু এইটুকু জায়গায়, এবং এইটার জন্য আলাদাভাবে এখানে একটা আলো ছায়া, তাই নয় কি? তাহলে আলোর উৎসের উপর আমার ছায়া এভাবে করে আস্তে আস্তে লম্বা হবে। যদি আমার এখানে থাকতো, তাহলে আস্তে আস্তে এই ছায়াটা তৈরি হয়ে 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 প্রচ্ছায়া হয়ে মিশে যেত, তাই না? এভাবে করে প্রতিটা অবজেক্টের একটা ছায়া হয়। যখন আমরা কোনো অবজেক্টের উপর ছায়া এবং আলো এই জিনিসগুলো রাখবো, সেক্ষেত্রে ওই জিনিসটা তত ফুটে উঠবে। যেমন ধরেন আপনারা যে দৃশ্যটা গতদিন আঁকছেন, এখানে এখানে কেন সবুজ দিছেন, এখানে কেন টিয়া দিছেন, এখানে কেন হলুদ দিছেন? আলো ছায়া না। এখানে আমরা কালারের এটা দিছি হচ্ছে বায়বীয় পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভের কারণে। অর্থাৎ সামনের দিকে আমরা ডিপ দেখতে পারবো বা স্পষ্ট দেখতে পারবো, আমাদের চোখের থেকে যত দূরে যাবে। হ্যাঁ,
এর গাছের ক্ষেত্রে একটা জিনিস করেছিলাম, এটা কি করেছেন কেউ? আচ্ছা, ওই শীটটা আছে কি কারো কাছে? আচ্ছা, ওখানে দেখবেন যে আমি নিচ থেকে একটু ডিপ হয়ে উপরের দিকে হালকা দিছিলাম। ওই জিনিসটাই ছিল কিন্তু আলো ছায়া, অর্থাৎ সূর্যটা উপরের দিকে থাকার কারণে একদম টপে রোদ পড়তো এবং আস্তে 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 ওইটাই নিচের দিকে ছায়া আকারে সবুজ হয়ে গাঢ় হয়ে যেত। ওটা ছিল আলো ছায়ার খেলা। এরকম প্রতিটা জিনিসের ক্ষেত্রে আলো ছায়া কীভাবে আমরা দেখব, তার জন্য আমরা একটা মগ নিয়ে আসছি। এখানে আলোর উৎস ওইটা না? এখন আপনারা দেখেন যে পাশে আলো তার বিপরীত পাশে এখানে লাইট দেখতে পাচ্ছেন? দেখবেন এইখানে কিন্তু একটা আবছা কালো আছে। এই আলো ছায়াটা দেখতে গেলে আপনাদের চোখটাকে 70% বন্ধ করতে হবে। যে কোনো জায়গায় আলো এবং ছায়াটা খুব ভালোভাবে দেখতে গেলে আপনাদের চোখটাকে 70% বন্ধ করতে হবে, অর্থাৎ এইরকমভাবে আবছা আবছা বন্ধ করবেন, তাহলে ওই জায়গার আপনি ছায়াটা খুব ভালোভাবে দেখতে পারবেন। আপনারা চোখটাও আবছা আবছা বন্ধ করেন, এখানকার ছায়াটাও খুব সুন্দরভাবে দেখতে পারবেন। একটু আই লেভেলটা ঠিক রাখে দেখতে হবে। হ্যাঁ, এরপরে দেখেন একটু সাইডে মনে হয় ওই পাশের আলোটা আছে, ওই আলোটা সূর্যের আলোটার কারণে কিন্তু ছায়াটা এইদিকে পড়ছে, এইটাকে কিন্তু অতটা ধরা হচ্ছে না। মেইন আলোটা হচ্ছে ওইটার কারণে ছায়াটা ঠিক তার উল্টা পাশে পড়ছে। কোন অ্যাঙ্গেলে পড়ছে সেটাও দেখেন, একদম ওই লাইটের সঙ্গে এই অ্যাঙ্গেলটাতে। আমি যে টানগুলো দিয়েছিলাম সেই টানগুলো আপনাদের এইভাবে করেই দিতে হবে। লাইট থেকে কিভাবে আসবে এবং ছায়াটা কত দূর দেব, লাইট থেকে ওভাবে আসবে, বুঝতে পারছেন? এবং দেখবেন যে যে পাশে লাইট তার ঠিক বিপরীত পাশে, অর্থাৎ এরকম করে যদি ধরি, এই দিকটা আমাদের ডার্ক হবে। আপনি একটু চোখটা 70% বন্ধ করেন, দেখেন এই জায়গা আর এই জায়গার মধ্যে কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? হালকা কালো হয়ে আসছে না? এই জিনিসটাই আমরা ওইখানে করেছি, অর্থাৎ এই দিকটা ডার্ক থাকবে এবং এই দিকটা এই দিকটা ডার্ক থাকবে, এই দিকটা লাইট থাকবে। এটা হচ্ছে আলোর জন্য। যে কোনো অবজেক্ট এর ভিতরের দিকটা লক্ষ্য করেন, দেখবেন এই দিকটা ডার্ক বেশি। একটু হালকা দাঁড়া হন, হ্যাঁ দেখেন এই দিকটা ডার্ক বেশি, হ্যাঁ অন্ধকার, এবং এই দিকটা লাইট। এটা কোন অ্যাঙ্গেল অনুযায়ী? আলোর অ্যাঙ্গেল অনুযায়ী, আলোর উৎসর অ্যাঙ্গেল অনুযায়ী হবে। এবং এই অনুযায়ী আমরা যে কোনো অবজেক্ট আঁকলে তার আলো ছায়া করব। আজকে এখনই আমরা একটা যে কোনো অবজেক্ট আঁকবো, সেটা কাপ, মগ, ফুলদানি, যা ইচ্ছা তাই। আমি আঁকার আরেকটা সহজ বুদ্ধি আপনাদেরকে দেখা দেই, যেভাবে করলে আপনারা যে কোনো কিছু, এই যে মগটা আমি আঁকলাম না, আমি তো খালি হাত দিয়ে এনমি ঘুরায় ঘুরায় আঁকলাম। যেমন ধরেন একটা বৃত্ত আঁকলাম, আমি আঁকলাম, একটু প্র্যাকটিস সামান্য আছে তাই একটু ভালোভাবে গোল হইল, আপনাদের একবারে আসবে না। এর জন্য আপনারা যে কোনো জিনিস যদি কেটে কেটে করেন তাহলে খুবই ভালোভাবে আপনারা এটা করতে পারবেন। দেখেন, মনে করেন আপনারা একটা অর্ধবৃত্ত আঁকবেন। কীভাবে আঁকবেন? 0 থেকে 10 পর্যন্ত একটা টান দিলেন, বা যে কোনো মাপের একটা টান দিলেন, ঠিক মাঝ বরাবর তার অর্ধেক বরাবর, যদি 5 হয়ে থাকে মাঝ, তাহলে 5 বরাবর একটা টান দিলেন, এখান থেকে এটা লাগাবেন, এটা লাগাবেন, একটা অর্ধবৃত্ত হইল। সেম টু সেম একইভাবে যখন এই পাশেও 5 দিবেন, তখন এখানে একটা বৃত্ত হয়ে গেল। এভাবে করলে যে কোনো জিনিস খুব সহজে করতে পারবেন, বুঝতে পারছেন? এরকম ভাগ ভাগ করে নিলে যে কোনো কিছু আমরা খুব সহজে করতে পারবো। যেমন ধরেন আমি মগটা আঁকবো বা কাপটা আঁকবো বা গ্লাসটা আঁকবো, একবারে আঁকতে আমার অনেক সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে আমি এরকমভাবে ভাগ করে নিতে পারি যে আমি এর মুখটা করব এতটুকু, এর মুখের বেডটা দিব এতটুকু, বা এরকম করে দাগ দিয়ে নিলাম।
আমি লম্বাটা করব এই গ্লাসটা এত বড়, এর নিচের অংশটুকু যেহেতু ছোট হয় আমি এতটুকু দিব। ওকে, এরপরে আমি কি করব, আমি ওই যে দাগ বরাবর এরকম করে গোল দিব। তাহলে কি আমার জিনিসটা আঁকতে সুবিধা হবে না? এরপরে আমি এই জিনিসগুলো মুছে দেব। সেম টু সেমভাবে আমি যদি একটা মগ আঁকতে চাই, সেক্ষেত্রেও আমি ভেবে নেব যে এত বড় করব মগটার মুখটা, এত বড় করব হচ্ছে ওর মুখের বেডটা, এই জায়গাটুকু করব এখানে। তারপরে আমি আঁকা শুরু করলাম। সেম টু সেমভাবে আমি যদি একটা ফুলদানি আঁকতে চাই, আমি মুখটা এত বড় করব, এর গলাটুকু এতটুকু চিকন করব, এটা লম্বা এতটুকু করব, এর পেটটা এতখানি মোটা করব। যে কোনো কিছু আমরা এইভাবে করে কেটে কেটে করতে পারি, তবে এটাই যে একদম সঠিক পদ্ধতি তা নয়। আপনাদের এভাবে করে হাত নিয়ে আসতে হবে, তারপরে একদম ফ্রি হ্যান্ডেই আঁকতে হবে, যে আমি এভাবে ফ্রি হ্যান্ডে আঁকবো। এটা মুখ হবে, এখান থেকে এতটুকু গলা হবে, এরপরে এতটুকু মুখ হবে, এখান থেকে এভাবে আসবে, এভাবে করে এরকম করে আসবে। এটা হচ্ছে আপনার নেক্সট ধাপ, কিন্তু তার আগে আপনাকে হাত আনতে গেলে এভাবে করে কেটে কেটে করতে হবে। এ পদ্ধতির নাম হচ্ছে বক্স বা গ্রিড। এ পদ্ধতির নাম বক্স অথবা গ্রিড। এরপরে আর একটা প্রসেস আছে যার নাম হচ্ছে লুমিনাস প্রসেস। লুমিনাস প্রসেসেও আমরা লুমিনাস, লুম মানে হচ্ছে চাঁদ, মানে গোল গোল আকৃতির যে কোনো কিছু দিয়ে আমরা কোনো কিছু আঁকতে পারাকেই আমরা লুমিনাস প্রসেস বলি। যেমন আমি এটাই আঁকবো, হবে না? গোল প্রসেস অনুযায়ী যে আর্টটা আমরা করব সেটাই হচ্ছে লুমিনাস প্রসেস। যেমন ধরেন আমি একটা গাছ আঁকবো, এই যে গোল প্রসেস অনুযায়ী আঁকলাম, এটার নামই হচ্ছে লুমিনাস প্রসেস। আবার এটাকে আমি এরকম মাপ দিয়েও আঁকতে পারতাম। এখানে একটা মাপ দিতাম, এখানে একটা মাপ দিতাম, এখানে একটা মাপ দিতাম। তাই না? এভাবে করে লুমিনাস প্রসেস এবং এই গ্রিড প্রসেসে আমরা সব কিছুই প্রায় আঁকতে পারবো। আপনারা
এখন গ্রিড অথবা লুমিনাস যে কোনো একটা প্রসেসে একটা যে কোনো কিছু আঁকে দেখান, এবং আমি তার ভিতরে আলো ছায়া দেখাবো, সাথে সাথে আমিও আঁকবো। স্কেচ করা শুরু করবো। তাহলে আলোর উৎসটা কোন দিকে? এইদিকে? না আলো হচ্ছে এই পাশে, আলো প্রতিফলনের পাশে। আপনাদের আর্টে আপনার এই অবয়ব কেমন হইল কিনা এটা দেখা হবে না, দেখা হবে এইটাই যে আপনি এর ভিতরে সিঁড়ি রাখছেন কিনা। সিঁড়ি বলতে এই যে দেখেন আমি এটা করছি, তার মধ্যে সিঁড়ি যাতে বলে, ডিপ থেকে হালকা যাবে, এটা কিন্তু সিঁড়ি। আপনাদের দেখা হবে যে আপনি এইরকম ভুলটা করছেন কিনা, আপনার দেখা হবে এই জিনিসটা আপনার ঠিক আছে কিনা। এই যে ডিপ যত দূরে যাবে তত হাতের উপর প্রেশার পড়বে, যত দূরে যাবে হাতের উপর প্রেশার তত কমবে, এক সময় যায় কোনো প্রেশারই থাকবে না। এখানে দেখেন কোথাও বলতে পারবেন যে এই জায়গা থেকে এইটা ব্রেক হয়েছে? যে এইখানে সেটা ব্রেক হয়েছে, এরকম ব্রেক হয়েছে, এই দাগটা দেখা যাচ্ছে কি? এই যে এই দাগটা এরকম এখানে, এই জিনিসটা যখন দেখা হবে এটা আপনাদের পেন্সিলের উপর বেশি নির্ভর করে। যেমন আমি পেট্রা দিয়ে করলাম, ওইখানে এই ভুলটা আপনাদের কাছে মনে হবে না, কিন্তু আমরা জানি এই ভুলটা হচ্ছে এই যে এটাকে বলা হয় যে ছেড়ে আসা, মানে আমি এখান থেকে যখন চলে আসবো তখন এখানে আসবে। এটা হচ্ছে পেন্সিলের কারণে। আপনারা যদি স্টেডলার পেন্সিল ইউজ করেন, বা এইটা পেন্সিলটা ভালো লাগলো, কি নাম? আইম্যাক্স, এটাতেও কিন্তু ওই ছেড়ে আসাটা গ্যাপটা থাকছে না। কি পেন্সিল নাম? কি স্যার পেন্সিলটা? স্টেডলার জার্মানি, 80 টাকা দাম নেবে এক একটা। আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই ওই পেন্সিলটা ইউজ করবেন। এই স্টেডলার, মেড ইন জার্মানি। স্টেডলার আমি আপনাদের ছবি এবং নাম সহকারে দেখাই দিচ্ছি। স্টেডলার এই যে স্টেডলার, এরকম নীল কালারেরও পাবেন। সার্চ যাবে না স্যার? হ্যাঁ, নাম লেখেন STAED TLER, মেড ইন জার্মানি।
মেড ইন জার্মানি, জার্মানিটাই অবশ্যই নেবেন। এবং সেক্ষেত্রে কিছু ভিতরে নিতে দেখে নেবেন যে আপনার কাছে দাম যদি চায় 25 টাকা, তাহলে ভাববেন যেটা নকল। 80 টাকা। হ্যাঁ, এবং এটা পারতপক্ষে চেষ্টা করবেন যে ঢাকার ওই পাশ থেকে কারো কাছ থেকে নিতে। এদিকে পাওয়া গেলে নকলটা পাওয়া যাবে। ঢাকা মডার্ন স্টেশনারি নিউ মার্কেটের এখানে বা ঢাকায় বেশ কিছু দোকানেই এটা অরিজিনাল পাওয়া যায়। আর মডার্ন স্টেশনারি নিউ মার্কেটের ভিতরে যেটা, এখানে কোনো প্রোডাক্টই আর্টেরই নকল পাবেন না। হ্যাঁ, এটাই হবে। এর জন্যই বলে নিলাম যে আসলে পেন্সিলের ক্ষেত্রে আমরা জানবো যে সবচেয়ে ভালো আর্টের জন্য সুবিধা হচ্ছে 2B। এরপরে আমি যত ব্ল্যাক করতে চাবো তত আমার বিট পরিমাণটা বাড়বে। 2Bর পরে আসবে 4B। আমি এখন যেটা করছি 4B। এরপরে আমি এই জায়গায় আরও বেশি ব্ল্যাক দিব, সেক্ষেত্রে কি পেন্সিল ইউজ করব? 6B। আরও বেশি যদি ব্ল্যাক করতে চাই যে আমার 6Bটা এখানে থাকবে, এখানে 4B, এখানে 2B এরকম থাকবে, তখন আমি ওখানে করব 8B। এরপরে যদি আমি আরও ব্ল্যাক করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে চারকোল। ঠিক আছে? হ্যাঁ, চারকোল। আচ্ছা, আমি এটা করি এখন। দেখেন, আমি কিন্তু যখন আবার করতে যাচ্ছি, যখন এখানে করতে যাচ্ছি, আমি কিন্তু আবার সেই বাসায় ফিরে আসছি। বাসায় ফিরে তারপরে ডিপ করতে করতে তারপর আগাচ্ছি। এই যে ছেড়ে আসা, এইগুলো পেন্সিলের গ্রাফাইট নরম হওয়া বা কম হওয়া, একই রকম হওয়া, এগুলোর উপর নির্ভর করে। এর মুখের ভিতরের শেডটা কোন দিকে হবে? ওই দিকে অন্ধকার হবে, এই দিকে আলো হবে। গুড, এই দিকে অন্ধকার হবে। এ কিন্তু কিছু আলো এই পাশ থেকে পাবে, যেহেতু এ আলো পাইছে সেহেতু এও আলো পাবে, তাই নয় কি? এরও কিছু অংশ থাকবে। এর জন্য ডিপ থেকে এই নিচ থেকে উপরের দিকে হালকা।
এই হ্যাচিং, অর্থাৎ আমি যে কাজটা করলাম এটা হচ্ছে স্কেচিং। আমি হ্যাচিং মানে হচ্ছে আঁচড় দেওয়া, অর্থাৎ আমি এভাবে করে যখন আঁচড় দিলাম, এই যে হাঁচি, এটা হচ্ছে এক রকমের হ্যাচিং। এই জিনিসটা আমি যদি লাইন ড্রয়িংয়ে করি তাহলে কিন্তু এভাবে করতে পারবো। লাইন ড্রয়িং ডিপ থেকে হালকা হয়েছে, এটাও ডিপ থেকে হালকা হয়েছে। এবার দেখেন এটা, এটাও ডিপ থেকে হালকা হয়েছে। এরপরে দেখেন এটাও ডিপ থেকে হালকা হয়েছে। এই সবগুলো হ্যাচিংয়ের এক একটা প্রসেস, আপনি যেমন করে করতে পারেন আপনার ইচ্ছা। আরও আছে, এটা একটা প্রসেস। এই প্রসেসে দেখেন পেন্সিলটা একটু বড় হইলে ভালো হয়। না হয় না, আরো বড় লাগবে, শার্পনার লাগবে আরো। হবে না, হইল? বাহ, খুবই সুন্দর হয়েছে। আপনি এত পরে যায় এত সুন্দর করলেন, দেখি। বাহ, আপনার দেখি, আপনি করেননি? আচ্ছা, আপনি আমাকে বলতেন, নেন পেন্সিল করেন। আচ্ছা, আপনি কলস আর্ট করতে পারছেন না? আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, আপনি এখানে 0 থেকে 4 পর্যন্ত টান দেন তো। সিএমএ, সেন্টিমিটারে। হ্যাঁ, 2A ফোঁটা দেন। 2A ফোঁটা দিছেন? 0 থেকে 4 নেওয়ার সময় 2A ফোঁটা দেন। এখন 2 এর ওখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে এইরকমভাবে, এই যে এটা 0 থেকে 4, 2A ফোঁটা, 2 এর এখানে আবার 1কে ধরে 0 থেকে একেবারে 12 পর্যন্ত একটা টান দেন। দেখি একটু, এখানে মাপ দেন, স্কেলটা দেন দেখি, ছোট স্কেলটা দিয়ে তো একটু। 0 থেকে 4, 2A ফোঁটা। 0 থেকে 4 বা 2 ওখানে হচ্ছে। আচ্ছা, 3কে ধরেন তাহলে, 0 থেকে 6 মনে করেন। আর এই পাশে একটা ধারণা নেন, 0 থেকে এখানে 3তে ফোঁটা দিবে,
এখানে 5-এ ফোঁটা দিবে, আর এই পাশে 10 হবে কত? 13-এ হবে। এই মাপটা এখন ওনাকে বলেন। 4 2-এ ফোঁটা দেন। মানে হ্যাঁ, এখন এখানে 3-তে একটা ফোঁটা দেন, আর 5-এ একটা ফোঁটা দেন। 3-তে একটা ফোঁটা আর 5-এ একটা ফোঁটা লম্বা দেওয়ার সময়। 3-তে একটা, 5-এ একটা। যে একটা মানুষ আঁকেন, সেক্ষেত্রে আপনি কিভাবে আঁকবেন? আপনি যদি এইরকম একটা ধারণা করে নেন যে এটা মানুষের মাথা, এটা মানুষের মাথা। এখন একটা মানুষের মাথা দিয়ে আপনি কিভাবে টোটাল দেহটা আনবেন? একটা মানুষের মাথা যত বড়, ঠিক তার নিচ থেকে তার স্টারনাম, অর্থাৎ যে পাঁজরটা আছে, এই পাঁজরটার মাঝের যে বিন্দুটা আছে সেটার নাম হচ্ছে স্টারনাম। ওই স্টারনামের জিফয়েড প্রসেস পর্যন্ত আসে। এই জিফয়েড প্রসেস থেকে আরেক মাথা হইলে একদম নাভি বা তলপেট পর্যন্ত আসবে। এইটা হইল তাহলে আমার ওই পাঁজর পর্যন্ত। পাঁজরের পরের মাথাটা হইল আমার তলদেশ পর্যন্ত, অর্থাৎ আমার কোমর পর্যন্ত। এরপরে আমার এই 2 মাথা সমান আবার একটা যখন আমি আঁকবো, তখন আমার হাঁটু চলে আসবে। তাহলে কোমর থেকে আবার 2 মাথা যখন আঁকবো, তখন আমার হাঁটু চলে আসবে। আবার 1.5 মাথা আঁকলে আমার পা চলে আসবে। এই যে এগুলো হচ্ছে একটা দেখার বা অবয়বের একটা মাপ। এভাবে করে আঁকলে একটা মাথা দিয়ে, একটা মানুষ দিয়ে আমার মানুষটা পারফেক্ট হবে। নয়তো আমার মানুষটা বিভিন্নভাবে ভুল হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে। দেব। কাঁধের মাপটা দেওয়া হয় এই মাথার সঙ্গেই খেয়াল রেখে, এই মাঝ বরাবর এই যে একটা, এটা সাধারণত খেয়াল রাখা হয় যে এক একটা মানুষের মাথার 1.5 গুণ হয় এক একটা কাঁধ। হ্যাঁ, আপনার মাথা এইভাবে করে হারাইলে হাফ বাড়বে, এখান থেকে হাফ বাড়বে, সে অনুযায়ী হবে। তাই বলে যে সালমান খানের মাথা নিয়ে আপনি মাপ দিবেন এই বড় ফিগারের, তা কিন্তু নয়। সেটা সাধারণ হিসাব। এরপরে হাত কত দূর আসবে আপনি নিজে নিজে চিন্তা করেন, আপনার হাত কত দূর আসে। আপনার হাত অবশ্যই আপনার চরু পর্যন্ত আসবে। চরু বলতে আপনার হিপের পিছনের অংশ যেখানে শেষ হবে সে পর্যন্ত আসবে। ওকে, এটা একটা আনুমানিক আইডিয়া। আবার এখানে 1কে ধরে 0 থেকে 2, এটা আমি আপনাদের ধারণা দিলাম যে একটা যে কোনো কিছুর অবয়ব আঁকতে গেলে এরকম করে যদি ভাগ করে নিতে পারেন, তাহলে ওই জিনিসটা পারফেক্টলি আঁকতে পারবেন। এরপরে তো ওই যে হিউমেরাস, রেডিওয়ালনা, ওই অনুযায়ী একটা ভাগ হয়ে যাবে। হাত কোন দিকে যাবে, কি করছে না করছে সেটার উপর নির্ভর করবে। পা, হাঁটু, একটা মানুষের চুল থেকে থুতনি পর্যন্ত, অর্থাৎ চুল শুরু থেকে থুতনি পর্যন্ত যত বড়, মানুষের হাতের তালু তত বড়। অতএব আপনার হাতের তালু, অনেক সময় আমরা মানুষ আঁকি একরকম, হাতের তালু দেই এতটুকু। আমার চুল যেখানে নিচ পর্যন্ত নামে সেখান থেকে আমার থুতনি থেকে ওই পর্যন্ত আমার হাতের তালু এই মাপের। আমরা যখনই আঁকবো না কেন আমাদের হাতের তালু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের হাতের তালুটা হবে ঠিক অত বড়ই যত বড় আমার এই এতটুকু হবে। আমরা এই জিনিসটা অনেক ছোট করে ফেলি। এই জিনিসগুলো যখন আমরা হিউম্যান ফিগার আসবো তখন আরও বিশদভাবে শিখব। আপাতত আমরা স্কেচ শিখব। স্কেচ কেন শিখব? আমরা আলো ছায়ার জন্য। ঠিক আছে, আলো ছায়া, প্রতিবিম্ব বলে আলাদা জিনিস। প্রতিবিম্ব হচ্ছে ওই জিনিস যখন আমি একটা নদী আঁকলাম, নদীর পাড়ের মধ্যে এখানে একটা ঝাউ গাছ, এখানে একটা গাছ, এরকম আঁকলাম। এক্ষেত্রে আমার এই যে নদীর পাড়, তারপরে তো পানি শুরু, এই জিনিসটারই একটা ছায়া এখানে দেখা যাবে। এইটাকেই বলা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব হচ্ছে আমি যে জিনিসটা আমার কোনো স্বচ্ছ মাধ্যমে আবার নতুন করে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে প্রতিবিম্ব। আমরা দেখি কিন্তু প্রতিবিম্ব অনুযায়ী। আমাদের যে চোখ, আমাদের এই যে চোখ একটা গাছ যখন দেখে,
সেই গাছটা কিন্তু কিভাবে দেখে, একটা রশ্মি যায় গাছের টপে, এরকমভাবে সম্পূর্ণ যেতে যেতে একদম নিচ পর্যন্ত যায়, ঠিক আই লেভেলের উল্টা পাশে এখানে একটা উল্টা প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক এই উল্টা প্রতিবিম্বটা আমাদের মস্তিষ্কে যখন পৌঁছায়, মস্তিষ্ক থেকে আবার যখন ফিরে আসে, তখন আমরা ওইটাকে দেখতে পারি। এটা খুব কম সময়ের মধ্যে হয়, 10 সেকেন্ডের না 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়। হ্যাঁ, এই সময়ের মধ্যে হয়। এই সময়ের আগে যদি ওই জিনিসটা আবার চলে আসে, তাহলে আমরা মনে করি ওই জিনিসটা আবার ওইখানেই আছে। যেমন হেলিকপ্টারের পাখা, এই যে পাখা মনে হচ্ছে না গোটাল বৃত্ত বরাবর পাখাটা আছে, এটা মনে হচ্ছে এই কারণেই যে ওই পাখাটা বদলে আর একটা পাখা ওই জায়গাটায় অবস্থানটা দখল করার জন্য 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে চলে আসছে। এর জন্য আমাদের কাছে ওই জিনিসটা ওইরকম মনে হচ্ছে। এজন্য কোনো ক্যামেরা দিয়ে যদি ছবি তুলতে হয়, এই ফ্যানের পাখাটাকে স্থির দেখানোর জন্য তাকে অবশ্যই 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের আগে জিনিসটা ক্যাপচার করতে হবে, তাহলে ও স্থির দেখবে, না ছাড়া কিন্তু স্থির দেখতে পারবে না। এটাকে বলা হয় শাটার স্পিড। আপনাদের ফটোগ্রাফি নাই যদিও, বা ফটোগ্রাফির মধ্যে এই শাটার স্পিড একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হুম, আর আমারটা হইল না, নাহলে বললেন না তো। হ্যাঁ হয়েছে, কিন্তু আপনার এখানে একটা সিঁড়ি আছে, ওইটাই তো হচ্ছেই না স্যার। ওই সিঁড়িটা একটু খেয়াল রাখতে হবে। দেখি আপনারটা এখন কেমন হইল। আপনার এখন ফুলদানি হচ্ছে, মাপ অনুযায়ী করলেন, বাহ খুবই সুন্দর হয়েছে। খালি একটু সফটনেসটা লাগবে। সফটনেসটা কোথায়? এই যে দুই সাইডে আপনি আশে একদম লাগিয়ে দিয়েছেন, তা না দিয়ে একটু গোল করে দেন, তাহলে সফটনেস হবে। হ্যাঁ, আপনার ওই একই জিনিসের ভুল হয়েছে। আমি যদি এখন একটা আপেল আঁকি, এই যে আপেলটা যদি আমি আঁকি, আপেলটা যদি আমি এরকম করে এরকম লাগায় দেই, এরকম লাগায় দিই, এখান থেকে যদি এরকম আসি, এরকম আসি, তাহলে আপেলটা দেখতে ভালো লাগবে? যদি আমি এই জিনিসটা এখান থেকে আসার পরে সুন্দর গোল করে আসে, এখানে আসে, এরকম করে লাগায় দেই, এখান থেকেও আসে সুন্দর গোল করে আসে, এখানে এইভাবে করে লাগিয়ে দেই, তাহলে আমার আপেলটা দেখতে ভালো লাগবে, তাই নয় কি? এই জিনিসটাকে বলা হয় সফটনেস। আর এই যে কোণাটাকে বলা হবে হার্শনেস। হ্যাঁ, শেষ হয়েছে? আমি নতুন আরেকটা সেশনে যাব। আপনি করেন নাই? আসেন, খাতাটা দেন। একটা ফুলদানি, আপনি কোন ফুলদানিটা কিনবেন? যে ফুলদানিটার মাছ থেকে দুই পাশে সমান সমান থাকে, তাই না? যদি একটা একটু বাঁকা থাকে আপনি কিনবেন?